ঢাকা উত্তর সিটি নির্বাচনে কবরী ও কারাবন্দী মান্নার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ। দক্ষিণের জন্য নিজেই ফর্ম তুললেন হাজী সেলিম ও সাইদ খোকন। চলমান রাজনৈতিক সহিংসতায় শিক্ষা খাতে ব্যাপক ক্ষতি, সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। রোজা ও গরমের ছুটিতে ক্লাস নেয়ার নির্দেশনা আসছে। জামালপুরের জামায়াত নেতা শামসুল হক সহ ৮ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। রাজধানীর মতিঝিলে ভবনের নকশা বহির্ভূত অংশ ও অবৈধ দোকান উচ্ছেদ, পার্কিংয়ের জায়গা বাণিজ্যিকভাবে ব্যবহার করায় সতর্ক করা হলো ভবন মালিকদের। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 4 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের অশ্রুসিক্ত বিদায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত 2 সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 8 জন প্রার্থী। সরকার দলের সমর্থিত একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করতে এসে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। অন্যদিকে এরই মধ্যে অনেক প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ করা হয়েছে এবং সকলের কার্যক্রমই কমিশনের পর্যবেক্ষণে রয়েছে বলে মন্তব্য করেছেন 2 সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসাররা। টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিল প্রার্থীরা। দুপুরে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরকার সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী সাইদ খোকন। এর পরপরই মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম। আমার বাবাকে যেভাবে তারা উজাড় করে দোয়া দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, আমার বাবা তাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমি তাদের দোয়া চাই, ভালোবাসা চাই। ইনশাল্লাহ আমি তাদের জন্য আমার এই জীবন উৎসর্গ করব। আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি, নির্বাচনের সময়সীমা যেটা প্রচারণা রয়েছে সেই সময়সীমার আগে যদি কেউ প্রচারণা করে কিংবা অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি সন্ত্রাসের সৃষ্টি করে, একজন প্রার্থী হিসেবে অভিযোগ দাখিল করার অধিকার আমার রয়েছে। আমি যদি রাস্তা দাঁড়ালেই যদি 100-200 লোক হয়ে যায়, আমার তো করণীয় কিছু নাই। এখন মানুষ আমাকে সালাম দেয়, আমিও সালাম দেব, হাতে মুসাফা করবো। আমি যেহেতু মুসলমান, তা আমাকে তো সালাম দেওয়া তো নিতে হবে। আচরণবিধিতে লেখা আছে যে সালাম দিবেন না, মুসাফা করবেন না। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে কারাগারে থাকা মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার আইনজীবী। এছাড়া প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র নেন সাহারা বেগম কবরী। আমি কবরী ম্যাডামের পার্সোনাল সেক্রেটারি, উত্তর সিটি মেয়র পদের জন্য নির্বাচন করেন। এরই মধ্যে অনেক প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ করা হয়েছে উল্লেখ করে 2 সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তারা জানান, সকল প্রার্থীর কার্যক্রমই কমিশনের পর্যবেক্ষণে রয়েছে। প্রচারণার আচরণবিধি সেটা কিন্তু আপনারা জানেন, আপনারা অবহিত আছেন। আপনারা এমন কিছু করবেন না গুরুত্বপূর্ণ ব্যক্তি যে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে সম্ভাব্য প্রার্থীরা যেন না যায়। তারা আমাদের কাছে কোনো আবেদন করবে, অভিযোগ করবে, আমরা কিন্তু প্রত্যেককে বললাম যে আপনারা কিন্তু অভিযোগের সঙ্গে প্রমাণ সামগ্রী কোনো কিছু দেবেন। যদি আমরা কারো পোস্টার বিলবোর্ড কিছু পাই, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়ে গেছে মোবাইল কোর্ট পরিচালনার জন্য, তিনিও বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। তফসিল অনুযায়ী আগামী 28 এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের 3 সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। 29 মার্চ পর্যন্ত মনোনয়ন দাখিলের সুযোগ থাকবে। এছাড়া 1 এবং 2 এপ্রিল মনোনয়ন বাছাই এবং প্রত্যাহারের শেষ তারিখ থাকছে 9 এপ্রিল। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সিটি নির্বাচনে দলীয় সভানেত্রী মেয়র পদে চূড়ান্তভাবে যাকে সমর্থন দেবেন মহানগর নেতাকর্মীরা শুধুমাত্র তার পক্ষেই কাজ করবে। সকালে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি কথা বলেন। নির্বাচনে অংশ নিয়ে সন্ত্রাসের পথ পরিহার করার যে সুযোগ সৃষ্টি হয়েছে, বিএনপিকে তা গ্রহণের আহ্বান জানান খাদ্যমন্ত্রী। 28 তারিখ মনোনয়নপত্র দাখিলের পর মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে দাখিল করার নির্দেশ দেবেন, যাদেরকে মনোনয়নপত্র দাখিল করার নির্দেশ দেবেন মেয়র হিসাবে উত্তর এবং দক্ষিণে, যাদেরকে নির্দেশ দেবেন যে তোমরা মনোনয়নপত্র দাখিল করো, তাদের বাইরে কারোর সাথে আমাদের সাথে
কোন সম্পদটা অন্য কেউ যদি দাখিল করেন সেটা নিজ দায়িত্ব করবেন। আমাদের প্রত্যেক আমাদের দলীয় সমর্থন বা দলীয় কর্মী নেতা কর্মীদের অবস্থান তাদের সাথে থাকে না। এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হবে, সমতল ভূমি হবে। আপনারা সন্ত্রাসীর পথ পরিহার করে সুস্থ রাজনীতির পথে ফিরে আসার একটা সুবর্ণ সুযোগ আপনারা পেয়েছেন। সম্মানজনক ট্রানজিট আপনারা গ্রহণ করতে পারেন নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে, কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার থেকে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বিরত থাকবে। এই উদ্ভট দাবি কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা অ্যাডভোকেট শামসুল হক সহ জামালপুরের 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে রাজধানী ধানমন্ডির সেফ হোমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। এই 8 জনের বিরুদ্ধে 71 জামালপুরের বিভিন্ন এলাকায় হত্যা, গুম, আটক, নির্যাতনের 10টি অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তদন্ত সংস্থা। গত 2রা মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর অ্যাডভোকেট শামসুল হক ও SM ইউসুফ আলীকে গ্রেফতার করে পুলিশ। আর বাকি 6 জন আসামি পলাতক থাকায় তাদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত আছে। চূড়ান্ত প্রতিবেদনটি বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়ার কথা রয়েছে। তারা আলবদর অফিস কমিটি অফিস প্রতিষ্ঠা করে সেগুলোকে নির্যাতন কেন্দ্রে রূপান্তরিত করে সেখানে বহু লোককে এনে নির্যাতন করে, অনেকেই পরে তাদেরকে লাশ পর্যন্ত গায়েব হয়ে যায়। 2 জন গ্রেপ্তার হয়েছে। তারা রাজনৈতিক পরিচয়ে তখনই তারা জামাতে ইসলামী করতেন। বাকি যে 6 জন তারা সেই সময়ে জামাতের যে অঙ্গ সংগঠন ছাত্র সংঘের সদস্য ছিলেন এবং তারা সকলেই আলবদরে রূপান্তরিত হন এবং আলবদর হিসাবে তারা এই নির্যাতনমূলক কার্যে নিয়োজিত ছিলেন। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের টানা হরতাল, অবরোধ সহ চলমান রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশের শিক্ষা খাত। ক্ষতি পুষিয়ে নিতে না পারলে সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন শিক্ষা বিশেষজ্ঞরা। পাশাপাশি ক্লাস পরীক্ষা সহ শিক্ষা খাতকে সকল রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখারও পরামর্শ তাদের। এদিকে রোজা, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কমানোর পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা আসছে। প্রসূন আশিসের বিশেষ প্রতিবেদন। 20 দলীয় জোটের টানা হরতাল, অবরোধ আর চলমান সহিংস রাজনীতির কবলে পড়ে বছরের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়ে। ঝুঁকির মধ্যেও অনেক প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা শুরু হলেও অধিকাংশ প্রতিষ্ঠানে পুরোপুরি স্বাভাবিক হয়নি শিক্ষা কার্যক্রম। এ অবস্থা কাটিয়ে উঠতে না পারলে সার্বিক শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে, এমনটাই অভিমত শিক্ষা বিশেষজ্ঞদের। একটা প্রজন্ম সার্বিক শিক্ষা কার্যক্রম থেকে অনেকটাই বঞ্চিত থাকবে। এই ঘাটতি মেটানোর কোনো উপায় কি আছে? পরিপূর্ণভাবে একটা বাচ্চাকে আমরা যেভাবে শিখিয়ে পাঠাই পরের ক্লাসের জন্য, সেই শিক্ষাটা হবে না। দীর্ঘমেয়াদী ক্ষতির কবল থেকে বাঁচাতে সকল প্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষা খাতকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার পরামর্শ দেন শিক্ষাবিদরা। সর্বত্র তো রাজনীতি চলছে, সেখানে ওই বাচ্চাটাকে আমরা অ্যালোফ কি করে রাখবো? পরিবেশ তৈরি করতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতিকে ঢোকানো, শিক্ষাকে শিক্ষার জায়গায় ঢোকানো। যদি আমরা সময়টা বাড়িয়ে দিই, শ্রেণীকক্ষে একটু বেশি সময় দিই, তার জন্য অতিরিক্ত কিছু ভাতার ব্যবস্থা করা যেতে পারে। অনুরোধ রাজনৈতিক নেতৃত্বের কাছে যে আপনারা এই শিক্ষা খাতটাকে দূরে রাখুন। শিক্ষাটাকে সব মতানৈক্যের ঊর্ধ্বে রাখা উচিত। রাজনৈতিক দলই হোক, ব্যবসায়িক চিন্তা থেকেই হোক অথবা ধর্মীয় চিন্তা থেকেই হোক, শিক্ষা শিক্ষাই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জানালেন, ঘাটতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে তারাও বিভিন্ন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সকল বিশ্ববিদ্যালয় মেকআপ ক্লাসও নিচ্ছেন। শুক্র শনিবারে পাবলিক ইউনিভার্সিটিতে বন্ধ থাকে, সেটাও এখন খোলা চলছে। বন্ধটা আমরা আরো কমিয়ে আনবো। শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রয়োজন বলতে জনবলও আমরা দেব। শিক্ষামন্ত্রী বলেন, হরতাল অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল, রোজা ও ঈদের ছুটি কমিয়ে আনা, সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস পরীক্ষা নেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্ধের দিন ক্লাস করে না আরো বাড়তি ক্লাস করে নাকি ছুটি কমাইয়া দিয়া এই সময়টায় যে ক্ষতি হচ্ছে সেটা আমরা পুষায় নেওয়ার জন্য আমরা একটা বাড়তি উদ্যোগ গ্রহণ করব। সবাইকে নিয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা এই
ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের আর কি করা উচিত সেই ধরনের সিদ্ধান্ত আমরা নেব। রাজনৈতিক কারণে শিক্ষা খাতের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য যে কোনো মূল্যে শিক্ষাপঞ্জি বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নেওয়ারও অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। যে আমাদের ক্লাসগুলোকে পুরোদমে শুরু করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী 1 এপ্রিল থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হবে বলে আবারও জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সকলকে এ ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই পরীক্ষা পেছানো হবে না। 1 এপ্রিল থেকে যে পরীক্ষা শুরু হবে এইচএসসি এবং সমমানের, সেইটা রুটিন অনুসারে চলতে থাকবে। আমরা সকলের সহযোগিতা চাই, যার যার নির্ধারিত দায়িত্ব সকলের জন্য পালন করেন, সকলের জন্য সহযোগিতা করেন। আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছেন, তাদের নিয়ে আমরা নিয়মিত বৈঠক করি, আপনারা জানেন, এবং আমরা আবারও বৈঠক করব 2-1 দিনের মধ্যে, এবং সেইভাবে যাতে রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই জন্য আরো যা করা দরকার করবেন। সময় সংবাদে আরো থাকছে। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে 19 দালাল আটক, জেল ও জরিমানা। এবং গাজীপুরের জিরানী এলাকায় বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার গুজবে বিক্ষোভ, যানবাহন ভাঙচুর, আগুন। বিশ্বকাপ ক্রিকেটের খবর। স্নায়ুচাপের কাছে আবারও হেরে গেল দক্ষিণ আফ্রিকা, আর তাতেই 40 বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে জায়গা করে নিল স্বাগতিক নিউজিল্যান্ড। অন্যদিকে অশ্রু জলের বিদায়ে নিজেদের আবারও চোকাশ প্রমাণ করল প্রোটিয়ারা। অকল্যান্ডে শ্বাসরুদ্ধকর ম্যাচে বৃষ্টি আইনে প্রোটিয়াদের 4 উইকেটে হারিয়েছে কিউইরা। এর আগে প্রথমে ব্যাট করে 5 উইকেটে 281 রান করে ডিভিলিয়ার্সের দল। বৃষ্টির কারণে 43 ওভারে কিউইদের টার্গেট দাঁড়ায় 298 রান। এ জয়ের 29 মার্চ মেলবোর্নে অনুষ্ঠেয় ফাইনালে নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভারত কিংবা অস্ট্রেলিয়া। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 31 রানে 2 ওপেনার আমলা ও ডিক কককে হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে রুশো ও জুটিতে যোগ হয় 83 রান। পরে রুশো 39 রানে আউট হন। এরপর দলের হাল ধরেন ডুপ্লেসি ও ডিভিলিয়ার্স। তাদের জুটি থেকে আসে 103 রান। ব্যক্তিগত 82 রানে ডুপ্লেসি সাজঘরে ফেরেন। শেষের দিকে মিলারের ঝোড়ো 49 ও অধিনায়ক ডিভিলিয়ার্সের অপরাজিত 65 রানে চড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় কিউইরা। তবে মাত্র 6 ওভারেই স্কোরবোর্ডে 71 রান তুলে ব্যক্তিগত 59 রানে আউট হন অধিনায়ক ম্যাককালাম। এরপর 6 রানে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। তারপর লড়াইয়ের ইঙ্গিত দিয়েও টেইলর 30, গাপটিল 34 ও এলিয়ট আউট হন 14 রানে। এরপর ম্যাচ অনেকটাই হেলে পড়ে দক্ষিণ আফ্রিকার দিকে। তবে অ্যান্ডারসন ও এলিয়ট মিলে 6ষ্ঠ উইকেটে 103 রানের জুটি গড়েন। খেলায় ফেরে কিউইরা। অ্যান্ডারসন দারুণ ইনিংস খেলে আউট হন 58 রানে। শেষ ওভারে স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 বলে 12 রান। টানা উত্তেজনার ওই ওভারে 1 বল বাকি থাকতে ম্যাচ সেরা গ্রান্ট এলিয়টের অপরাজিত 84 রানে চড়ে স্বপ্নের জয় পায় নিউজিল্যান্ড। রাজশাহী অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে 914 কোটি 99 লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোট 5টি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে 1205 কোটি 50 লাখ টাকা। এর মধ্যে সরকারি ব্যয় 1170 কোটি 50 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব ব্যয় ধরা হয়েছে 34 কোটি 94 লাখ টাকা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বাসস্থান সমস্যার সমাধানে 87 কোটি 81 লাখ টাকা ব্যয়ে শহীদ শেখ রাসেল টাওয়ার নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। এছাড়াও কৃষি উন্নয়নে বরিশাল বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, বিদ্যুৎ বিতরণ প্রকল্পটি বাস্তবায়ন হলে বৃহত্তর রাজশাহী অঞ্চলে আরও বেশি গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হবে। রাজশাহী একটা জোন আছে, সেই জোনে যে ব্যবস্থাটা এখন বিতরণ ব্যবস্থাটা আছে না, সেইটাকে আপগ্রেডিং করা, এডিশন করা, স্ট্রেংথেনিং করা মিলে একটা সমন্বিত প্রকল্প হাতে নিয়েছি। বর্তমানে ইমিডিয়েটলি আমরা 2 লাখ নতুন গ্রাহক নিতে পারবো। এই প্রকল্পের শেষে এটা বেড়ে 5 লাখে পৌঁছবে নতুন গ্রাহক। আর কিছু কিছু লাইন আছে অলরেডি নড়বড়ে বা টানতে পারছে না, সেগুলো রিপ্লেস করা হবে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত 9 দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকালে জাতীয় প্যারেড স্কোয়ারে সমরাস্ত্র প্রদর্শনী সম্পর্কে গণমাধ্যমকে দেয়া এক ব্রিফিংয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনীর 11টি স্টলে সাজোয়া যান, ট্যাঙ্ক, গোলন্দাজ বাহিনীতে ব্যবহৃত সামরিক সরঞ্জাম, রাডার সহ বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর 6টি স্টলে প্রশিক্ষণ সামগ্রী, অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রপাতি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের মডেল প্রদর্শনের জন্য রাখা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর 6টি স্টলের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ছিল অত্যাধুনিক বঙ্গবন্ধু যুদ্ধ জাহাজ। সমরাস্ত্র প্রদর্শনীর পর্দা নামবে আগামী 31শে মার্চ। দিনব্যাপী বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর অংশগ্রহণে সদর দপ্তর লজিস্টিক এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে সমরাস্ত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্দেশ্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সশস্ত্র বাহিনীর কার্যক্রম, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রকার সমরাস্ত্র সম্পর্কে জনসাধারণকে সাম্যক ধারণা প্রদান। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, নির্বাচনে গেলে চলমান আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে নাকি নির্বাচনে না গেলে দল জনবিচ্ছিন্ন হবে সে বিষয়ে দলের নীতি নির্ধারকেরা আলোচনা করছেন। সোমবার নিউ ইয়র্কে স্থানীয় বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার নির্বাচনের আয়োজন করেছে। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে খোকা বলেন, শারীরিক অসুস্থতার কারণে এবারে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। সংবাদ সম্মেলন থেকে নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয়। এটি এখন সবচেয়ে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি যারা নীতি নির্ধারণ করে থাকেন তারা খুবই ক্যাপাবল, তারা সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারাই সঠিক সিদ্ধান্ত নেবেন। আমার হেলথ কন্ডিশনটা এরকম নাই যে আমি এখন নির্বাচনে যাব। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং তারা যে আন্দোলনের প্রচন্ড চাপে আছে এই চাপ থেকে তারা কিছুটা পরিত্রাণ পাওয়ার জন্য তারা এই নির্বাচনকে সামনে নিয়ে এসছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেবার দাবিতে বর্তমান মেয়র মঞ্জুর আলমের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রদল। দুপুরে নগরীর প্রবর্তক মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। পরে তারা সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী এবং বর্তমান মেয়র মঞ্জুর আলমের কুশপুত্তলিকা দাহ করে। এ সময় তারা মঞ্জুর আলমকে আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে স্লোগান দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে তারা সেখান থেকে সরে যায়। আবারও সিটি নির্বাচন প্রসঙ্গ। শহরের মাঝামাঝি শিল্প ও যোগাযোগের অন্যতম কেন্দ্রস্থল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পশ্চিম 16 শহর ও শুল্কবহর ওয়ার্ড। ঘনবসতিপূর্ণ এই দুটি ওয়ার্ডেরই প্রধান সমস্যা জলাবদ্ধতা, অপরিকল্পিত উন্নয়ন, অবৈধভাবে খাল, নালা দখল ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বর্ষাকালে চরম ভোগান্তিতে পড়েন 6 লাখ বাসিন্দা। আশরাফুল মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সমতল ভূমি ও পাহাড়ি এলাকার সমন্বয়ে 5 বর্গমাইল এলাকা নিয়ে 7 নম্বর পশ্চিম 16 ওয়ার্ড। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের প্রধান খাল ও নালার ওপর অবৈধ স্থাপনা নির্মাণ এবং সিডিএ ত্রুটিপূর্ণ কালভার্টের কারণে পাহাড়ি ঢল ও একটু বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে যায় অধিকাংশ এলাকা। ফলে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষতির পাশাপাশি চলাচলে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ওয়াটার অফিসের পাশে যে নালাটা আছে এই নালাটা আমরা এখান দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না, নালার নর্দমা জ্যাম হয়ে থাকে, সবসময় ঠিক মতো পরিষ্কার করা হয় না, ডাস্টবিন নেই। নালার উপর পাক্কা করে বিল্ডিং তুলছে, দোকান তুলছে। এদিকে 3 লাখ জনসংখ্যা অধ্যুষিত এই ওয়ার্ডে নেই কোনো কলেজ। একটি মাত্র উচ্চ বিদ্যালয় জায়গা না হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের দাবি যে একটা কলেজ হোক, কিন্তু কলেজটা হচ্ছে না। ময়লা আবর্জনা দেখলে আমাদের বাচ্চারা অস্বস্তি বোধ করে। অন্যদিকে জলাবদ্ধতার জন্য মেয়রের ওপর দোষ চাপিয়ে নির্বাচিত কাউন্সিলরের দাবি, অর্থ এবং লোকবল না থাকায় কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এটা মেয়র মহোদয়কে আমি জানিয়েছি। তো মেয়র মহোদয় যদি এটা কার্যক্রম হাতে না নেয়, বরাদ্দ না দেয়,
তাহলে তো আমার পক্ষে করা সম্ভব না। আর নাসিরাবাদ বায়েজিদ শিল্প এলাকা সহ 4টি থানার অন্তর্ভুক্ত অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ড সুলকবহরেও জলাবদ্ধতার সমস্যা প্রকট। এতে বর্ষাকালে বেশি দুর্ভোগে পড়েন 56টি বস্তির বাসিন্দারা। এর জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি এলাকাবাসীর। পানির লেগে আমরা ঘরে থাকতে পারি না, ঘরের মধ্যে আমরা রাস্তা থেকে ঘর থেকে বাড়ি যাওয়ার লাগে রাস্তার দিকে নালার উপর অবৈধ স্থাপনা, এগুলা কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। তবে জলাবদ্ধতা নিরসনে বেশ কিছু কাজ হয়েছে দাবি করে সুলকবহরের কাউন্সিলর জানান, বহদ্দারহাটের বড়ইপাড়ায় নতুন খাল হলে আর জলাবদ্ধতা থাকবে না। নতুন খালটা যখন হয়ে যাবে 292 কোটি টাকা ব্যয়ে, তাহলে আমাদের সুলকবহরের পানি সমস্যার স্থায়ী একটা সমাধান হবে। আসন্ন বর্ষায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ চান 2 ওয়ার্ডের বাসিন্দারা। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর মতিঝিলে ভবনের নকশা বহির্ভূত অংশ ও অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। দোকান মালিক ও স্থানীয়দের অভিযোগ, পুলিশকে চাঁদা দিয়েই বসে এসব দোকান। সে কারণে মাঝে মধ্যে অভিযান চললেও সুফল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে রাজুকের দাবি, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কার্যক্রম চালাবেন তারা। মঙ্গলবার সকালে দৈনিক বাংলা মোড় থেকে শাপলা চত্বরের দিকে রাস্তার দুপাশে থাকা দোকান উচ্ছেদের মাধ্যমে শুরু হয় রাজুকের এই অভিযান। ইতোমধ্যে নোটিশ দেওয়ার পরও নিজেরা ব্যবস্থা না নেয় কয়েকটি বিল্ডিং এর বাড়তি অংশ ভেঙে ফেলে রাজুক। স্থানীয়দের মতে, বহুতল ভবনে নির্ধারিত জায়গা না থাকায় অবৈধ পার্কিং ঠেকানো যাচ্ছে না। বারবার অভিযান চালিয়েও সফল হচ্ছে না রাজুক সহ অন্যান্য সংস্থা। বিরাট এরকম ভাঙবো আবার বস এরকম মুহূর্তে ক্ষতি করে লাভ তো নাই মানুষের। যারা খেটে খেয়ে মানুষ করছে তাদের চেয়ে বড় সমস্যা আছে রাস্তায় যেগুলো গাড়িগুলো অবৈধ পার্কিং আছে, এগুলো সবচেয়ে বড় সমস্যা। ডেলি 20-15 হাজার টাকা খরচ আছে। জায়গার খরচ কত দেওয়া লাগে? পুলিশের 80 টাকা দিয়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মূলত প্রতিটি ভবনে পার্কিং এর জায়গার ব্যবহার নিশ্চিতে এই অভিযান শুরু করেছেন তারা। পাশাপাশি চলছে ফুটপাত দখলমুক্ত করার কাজও। আর্থিক প্রতিষ্ঠানে আজকে আমরা যে উচ্ছেদ করেছি, নোটিশ করার পরে গণবিজ্ঞপ্তি দেওয়ার পরেও তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তাদের এই অবৈধ কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদেরকে চূড়ান্তভাবে আজকে আমরা বলে দিলাম, এবং যেহেতু এখানে আর্থিক প্রতিষ্ঠান, তার নিরাপত্তার বিষয় আছে, কেউ আবার অবৈধ ব্যবসা কার্যক্রম চালায় তাহলে মোবাইল কোড আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে জেল জরিমানা সহ বিধিগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া গাড়ি পার্কিং সুবিধা বাড়াতে মতিঝিলে আরো কয়েকটি নতুন ভবন নির্মাণের কথাও জানান রাজুক কর্মকর্তারা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। কোনো রাজনৈতিক সমস্যায় আলোচনা ছাড়া সমাধান সম্ভব হয় না উল্লেখ করে বিকল্পধারা সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি ক্ষমতার মোহ ভুলে সরকারকে চলমান সমস্যা সমাধানে আগাম নির্বাচন দেওয়ারও আহ্বান জানান। বাংলাদেশে কোনো যুদ্ধ পরিস্থিতি নাই, কেন আলোচনায় বসবেন না? মূলত দেশে শান্তি চাই, মূলত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। সেই জন্যে সেই কথাটি মাথায় রেখে আমরা দেশে গণতন্ত্র চাই, এবং সেই জন্যে আরেকটি অন্তর্বর্তীকালীন নির্বাচন চাই, যার ফর্মুলা আমরা এভাবে দিয়েছি, আবারও দেব। নারায়ণগঞ্জে 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল তাকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে আটকের পর রাতেই আলোচিত 7 খুন মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসে পুলিশ। এর আগে গত বছরের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সহ 7 জন অপহৃত হন। এরপর 30 এপ্রিল শীতলক্ষা নদী থেকে 6 জন ও পরের দিন আরও একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। আজকে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে 10 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল, 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আশা করি এই আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপকভাবে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে এই মামলার আরো অনেক রহস্য উদ্ঘাটিত হবে। গাজীপুরে বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক মৃত্যুর গুজবে জিরানী এলাকায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পর ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় পাবনাগামী একটি যাত্রীবাহী বাস নবীনগর চন্দ্রা সড়কের জিরানি এলাকায় সোয়েটার কারখানার শ্রমিক শাহিনকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয়। এই ঘটনায় শ্রমিক মৃত্যুর গুজব ছড়ালে উত্তেজিত শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯ দালালের প্রত্যেককে ৫,০০০ টাকা করে জরিমানা এবং ৩ মাস করে জেল দেওয়া হয়েছে। এছাড়া একজনকে ৫,০০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা জানান, সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট করতে আসা মানুষের দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিত। পরে তাদেরকে ভুয়া কাগজপত্র সরবরাহ করে কেটে পড়ত, কিন্তু পাসপোর্ট বুঝিয়ে দিত না। কোনো কোনো ক্ষেত্রে আবার পুলিশের ছাড়পত্র ছাড়াই পাসপোর্ট দিয়ে দিত। এই পাসপোর্ট ব্যবহার করে কোথাও যেতে চাইলে বিপত্তির মুখে পড়ে নাগরিকরা। এই দালাল চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান র্যাব কর্মকর্তা। এমনকি কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে প্রলোভন দেখানো হয় যে সময়টা তাদের প্রয়োজন পাসপোর্ট একটা নর্মালি বের হয়ে আসার জন্য, তার চেয়ে কম সময় উইদাউট ভেরিফিকেশন তাদেরকে এই জাতীয় পাসপোর্ট প্রদান করে দেওয়ার ব্যবস্থা করবেন। তো এই জাতীয় প্রলোভন দেখিয়ে অনেকেই প্রলোভিত হয়ে যান এবং সেক্ষেত্রে তাদের ফাঁদে পা দেন এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গুছিয়ে নেওয়ার পরে তারা তাদেরকে পাসপোর্ট তো দেনই না, বরং নানা ধরনের হয়রানিমূলক কার্যক্রমে তাদেরকে পর্যদস্ত করেন। স্বাধীনতার জন্য মায়ের গয়না বিক্রি করে ৭১-এ মুক্তিযুদ্ধে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র আল মামুন সরকার। রণাঙ্গনে তার বীরত্বগাথা বেশ কয়েকটি দুঃসাহসিক সফল অভিযানে অনুপ্রাণিত হয়ে সে সময় মুক্তিযুদ্ধে অংশ নেয় এলাকার শতাধিক যুবক। কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পরও দেশ ষড়যন্ত্রমুক্ত হয়নি বলে মনে করেন ৭১-এর এই কিশোর মুক্তিযোদ্ধা। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদরের ফুলবাড়িয়া গ্রামের স্কুল মাস্টারের ছেলে আল মামুন সরকার। ৮ ভাই বোনের মধ্যে ডানপিঠে ছিলেন তিনি। রাজনৈতিক সচেতন বাবার কাছ থেকেই কিশোরকালে দেশপ্রেমে উদ্বুদ্ধ হন তিনি। ২৫ মার্চ রাজধানী ঢাকায় গণহত্যা শুরু হলে বিদ্রোহী হয়ে ওঠেন এই কিশোর। তৎকালীন দ্বিতীয় ইস্ট বেঙ্গলের আলফা কমান্ডার ক্যাপ্টেন নাসিমের সঙ্গে প্রশিক্ষণ নিতে চলে যান ভারতে। ক্যাম্পে চলে গেলাম আমার বড় ভাইকে সহ। ওখানে চলে যাওয়ার পর ওখানে আবার প্রশিক্ষণ নিয়ে জুলাই মাসের একটা গ্রুপ সহ এবং প্রচুর এক্সপ্লোজিভ প্রশিক্ষণ নিয়ে এক্সপ্লোজিভ সহ আমি আবার চলে আসি এবং আমাদের গ্রামে এই গ্রামে এসে আমি আশ্রয় গ্রহণ করি। প্রশিক্ষণ শেষে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে বড় হরন রেল ব্রিজ উড়িয়ে দেন তিনি। পাকা পিলারটা ভাঙার জন্য আমরা একটা বড় ধরনের ডিনামাইট তৈরি করি। এই বুধ ১২টা ১২টার দিকে বিকট আওয়াজে এই ডিনামাইট ব্লাস্ট হয় এবং ডিনামাইট ব্লাস্ট হওয়ার সাথে সাথে ব্রিজটা উড়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিশোর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের দুঃসাহসিক এই অভিযানে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে অংশ নেন এলাকার শতাধিক যুবক। বহু লোক তৈরি হইল। ১৭ তারিখে আমরা নিয়ে বরেল বাজার থেকে বিরাট বড় নৌকা করে আমরা প্রায় ৫০ জনের মতো আমরা ভারতে গিয়ে ট্রেনিং করছি। এরপরে তাইনের সাথে যেহানো কাজ করার লাগে ইহানো তাইনের কমানে কাজ করছি, রাইফেল লিয়া করছি, ইডা হিডা করছি, ইহানো রাজাকার মারা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে সে গেছে, এতে আমরা নিজেদেরকে গর্বিত বোধ করতেছিলাম তখন, এবং সেই গর্বের টানে তার সাথে আমিও লাফাইয়ে পড়ছি। সেই সময়ের অনুভূতির কথা তুলে ধরেন কিশোর মুক্তিযোদ্ধার শতবর্ষী মা। আমরা শুধু পাগল, আমি কান্নাকাটি করি, কোনো বুঝ খবর পাই না, রাজাকার রাজা এই করে এই করে কত কিছু যে হইলো তার জীবনে, কত কষ্ট জীবনে তার, এরকম কষ্ট জীবন মানুষের কমই করে। বীরত্বগাথা অবদানের জন্য আজও রাষ্ট্রীয় খেতাব পাননি যুদ্ধাহত কিশোর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাজধানীতে বর্তমানে চাহিদার তুলনায় বেশি পানি সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। তবে কারিগরি কিছু অসুবিধার কারণে কিছু এলাকায় সাময়িক পানি সমস্যা হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে দৈনিক ভোরের কাগজ পত্রিকার কার্যালয়ে পানি ও টেকসই উন্নয়ন নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রতিমন্ত্রী নজরুল ইসলাম শুষ্ক মৌসুমে দেশের পানি সমস্যা সমাধানে গঙ্গা ব্যারেজ নির্মাণে সরকারের পরিকল্পনার অগ্রগতির কথা জানান। এ সময় উপস্থিত অন্যান্য বক্তারা পানি সম্পদের উৎস নদীগুলোকে দূষণমুক্ত করার পাশাপাশি পানির অপচয় রোধ সহ টেকসই উন্নয়নের জন্য পানির সুষ্ঠু ব্যবস্থাপনার উপর জোর দেন। এজন্য পরিবেশবিদরা
বিদ্যের প্রচলিত পরিবেশ ও পানি আইনের কঠোর প্রয়োগের তাগিদ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম খান। সকালে অধ্যাপক ডাক্তার কামরুল হাসপাতালে আসলে তার সহকর্মীরা ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় তিনি সকলের সাথে কুশলাদি বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নেন। নতুন দায়িত্ব গ্রহণ করে নবনিযুক্ত উপাচার্য সাংবাদিকদের জানান, এদেশের মানুষ যেন সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা পায় এ লক্ষ্যেই তিনি কাজ করে যাবেন। বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয়, দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমার আপ্রাণ চেষ্টা থাকবে যাতে এটিতে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা হয়, যাতে এই দেশের মানুষ এখানে এসে সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরতে পারে। আমি আনন্দিত, কিন্তু আমাদের সকলের দায়িত্ব এই আনন্দ যেন আমাদের রোগীদের মধ্যেও ছড়িয়ে পড়ে, তাদের যেন ভালো সেবার মাধ্যমেই। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে যক্ষ্মা দিবস পালিত হয়েছে। সকালে সিলেট জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ সকল স্তরের মানুষ অংশ নেন। র্যালিটি শহরের চৌহাট্টা রিকাবি বাজার ঘুরে পুনরায় সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। ফরিদপুরেও সকালে সদর হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালি নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে হাসপাতালের হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মেহেরপুর, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে যক্ষ্মা দিবস পালিত হয়েছে। দেশের বাইরের খবর। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে 148 জন আরোহী নিয়ে জার্মানির একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ফরাসি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যাত্রীদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে তারা কেউই বেঁচে নেই। আরোহীদের মধ্যে 142 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। উদ্ধারকর্মীরা এরই মধ্যে দুর্ঘটনাস্থল ফ্রান্সের আল্পস পর্বতের ব্লেয়ন ভ্যালি এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। মঙ্গলবার জার্মানির ডুসেলডর্ফ থেকে স্পেনের বার্সেলোনা যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানায় ফরাসি নিরাপত্তা বাহিনী। শান্তি চাইলে ইসরায়েলকে অবশ্যই দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। তবে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন মন্তব্য করেছেন, ওবামা যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাতিসংঘে ভোট অনুষ্ঠানের পক্ষে মত দেন তবে বিশ্ব সংস্থার চাঁদা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেবে কংগ্রেস। এদিকে নির্বাচনের আগে ইসরায়েলি আরবদের নিয়ে কটূক্তি করায় ওয়াশিংটনের চরম সমালোচনার মুখে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর এই বক্তব্যের মধ্য দিয়ে ওবামা প্রশাসন ও ইসরায়েলের মধ্যে যে টানাপোড়েনের সূচনা হয় তার কোনো সুরাহা হয়নি এখনো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুগ যুগ ধরে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দুর্দিনের কালো মেঘ ঘনিয়ে আসে নেসেট নির্বাচনের আগে থেকেই। এর মধ্যেই বারবার নেতানিয়াহুর চরমপন্থী বক্তব্য উস্কে দিয়েছে তেল আবিব ওয়াশিংটন সংঘাত। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নির্বাচনের আগে ফিলিস্তিনি রাষ্ট্র ও ইসরায়েলি আরবদের নিয়ে চরম উস্কানিমূলক বক্তব্য দেন নেতানিয়াহু। এর পরপরই হোয়াইট হাউসের তোপের মুখে পড়েন এই ইহুদিবাদী নেতা। সোমবার নিজের ভুল স্বীকার করে এসব বক্তব্যের জন্য ইসরায়েলি আরবদের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। আমি খুবই দুঃখিত, আরবদের আঘাত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। প্রধানমন্ত্রী হিসাবে আমার দেশে সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করা আমার লক্ষ্য। তবে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যেন বাইরের কোনো অপশক্তি আমাদের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। ইসরায়েলি আরবরাও গণতন্ত্র রক্ষায় আমাদের অংশীদার। অবশ্য নেতানিয়াহুর এই ক্ষমা প্রার্থনাকে প্রত্যাখ্যান করেছেন আরব ইসরায়েলিরা। ইসরায়েলি আরব জোট নেতা আইমান ওদেহ অভিযোগ করেন, নেতানিয়াহুর এই দুঃখ প্রকাশ লোক দেখানো। নেতানিয়াহু প্রসঙ্গে মার্কিন প্রশাসনের ধারণাটাও তাই। রোববার হাফিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ফিলিস্তিন বিষয়ে নেতানিয়াহু বারবার নিজের মত পরিবর্তন করছেন, যা তার পররাষ্ট্রনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। সোমবার ওবামার এই মতের প্রতিধ্বনি করলেন হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা ডেনিস ম্যাকডোনাহু। তিনি সরাসরি বলেন, ফিলিস্তিন ও আরব প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলে যেতে পারে না ওয়াশিংটন।
50 বছর ধরে দখল করে রাখা ফিলিস্তিনি ভূমি থেকে সরে না গেলে ইসরায়েলিদের শান্তি হুমকির মুখে পড়বে বলেও হুঁশিয়ার করেন তিনি। ইসরায়েলি নেতা ভুলে যাচ্ছেন যে ফিলিস্তিনি শিশুদেরও ইসরায়েলিদের মতো একটি নিরাপদ ভূখণ্ডে বাস করার অধিকার আছে। দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবনা যেমন ফিলিস্তিনের জন্য একটি স্বাধীন, নিরাপদ ও সার্বভৌম রাষ্ট্র নিশ্চিত করবে, তেমনি ইসরায়েলিদের দেবে তাদের কাঙ্ক্ষিত নিরাপত্তা। কাজেই আর দেরি না করে ইসরায়েলের উচিত পশ্চিম তীর ও পূর্ব আল কুদসের পাশাপাশি 1967 সাল থেকে দখল করে রাখা সব জমি ছেড়ে দেয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ওবামা প্রশাসনের দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে মার্কিন রাজনীতিতেও। সোমবার কংগ্রেসে নেতানিয়াহুর বিতর্কিত ভাষণ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে শুরু হওয়া দ্বন্দ্বের আগুনে ঘি ঢাললেন সিনেটর জন ম্যাককেইন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাতিসংঘে কোনো প্রস্তাব আনা হলে তার পক্ষে যুক্তরাষ্ট্র ভোট দিতে পারে না। ওবামা প্রশাসন এমন কোনো সিদ্ধান্ত নিলে কংগ্রেস বিশ্ব সংস্থার চাঁদা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেবে বলেও হুমকি দেন ম্যাককেইন। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে বন্দুকধারীর গুলিতে 13 জন মারা গেছেন। মঙ্গলবার আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে এ ঘটনা ঘটে। একজন বন্দুকধারী 3টি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির অনেক এলাকায় তালেবানরা সক্রিয় আছে, তবে এখন পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি। কাতার বিশ্বকাপ আয়োজনের সময়সূচি নিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবল ও ফিফার মধ্যকার বিষয়টি এখনো মীমাংসা হয়নি। তবে এই আয়োজন মে মাসে শুরু হওয়ার ব্যাপারে এখনো আশাবাদী ইউরোপিয়ান ক্লাবগুলো। 2022 কাতার বিশ্বকাপের আয়োজনে প্রধান বাধা আবহাওয়া ও শীতকালীন অলিম্পিক। এছাড়াও ইউরোপের ক্লাব ফুটবলের মৌসুমের বিষয়টিও বেশ গুরুত্ব পেয়েছে। সর্বশেষ দোহায় অনুষ্ঠিত ফিফা নির্বাহী কমিটির বৈঠকে নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এই সময়টিতে ইউরোপে ক্লাব ফুটবলের মৌসুম চলায় আপত্তি জানায় ইউরোপিয়ান ক্লাব ফুটবল কমিটি। তাই 2022 সালের মে থেকে জুন এই সময়টিতে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ফিফার কাছে আবেদন জানায় তারা। কিন্তু এ সময়ে কাতারের আবহাওয়া প্রচণ্ড গরম থাকায় ফুটবলারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তা বাতিল করে দেয় ফিফা। তবে ইউরোপিয়ান ক্লাব কমিটি জানায়, আয়োজক দেশ কাতারের প্রতিটি ভেন্যু শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ার কথা থাকায় ফিফা চাইলে মে মাসেও বিশ্বকাপ আয়োজন করা সম্ভব। তাই তারা আশা করছে চূড়ান্ত বৈঠকে এ বিষয়টি অগ্রাধিকার পাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা উত্তর সিটি নির্বাচনে কবরী ও কারাবন্দী মান্নার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ। দক্ষিণের জন্য নিজেই ফর্ম তুললেন হাজী সেলিম ও সাইদ খোকন। চলমান রাজনৈতিক সহিংসতায় শিক্ষা খাতে ব্যাপক ক্ষতি। সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। রোজা ও গরমের ছুটিতে ক্লাস নেওয়ার নির্দেশনা আসছে। জামালপুরের জামায়াত নেতা শামসুল হক সহ 8 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। রাজধানীর মতিঝিলে ভবনের নকশা বহির্ভূত অংশ ও অবৈধ দোকান উচ্ছেদ। পার্কিংয়ের জায়গা বাণিজ্যিকভাবে ব্যবহার করায় সতর্ক করা হলো ভবন মালিকদের। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 4 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের অশ্রুসিক্ত বিদায়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।